এই যা, নোটসগুলো তো শ্যামল থেকে নিতেই ভুলে গিয়েছিলাম। এখন কি করি? পরীক্ষার তো আর মাত্র 2 দিন বাকি। এর মধ্যে শ্যামলের সাথে তো আর দেখাও হবে না। তাছাড়া আজই যদি ওই চ্যাপ্টারগুলো রিভিশন না করি তাহলে তো পরে আর সময় পাবো না। যাই, আমি বরং এক্ষুনি গিয়ে ওর থেকে নোটসগুলো নিয়ে আসি। গৌরাঙ্গ, পড়াশোনা বাদ দিয়ে এই রাতের বেলা কোথায় যাচ্ছিস? মা, শ্যামলের কাছে আমার নোটসগুলো রয়ে গেছে, তাই আমি সেগুলো আনতে যাচ্ছি। সে কি রে, এই রাতের বেলায় তুই শিমুলতলি গ্রামে যাচ্ছিস? মাত্র 7টা বাজে মা, আর আমাদের বাড়ি থেকে শ্যামলের বাড়ি তো মাত্র 2 কিলোমিটার। যেতে আসতে আর কতক্ষণই সময় লাগবে বলো? শুনেছি শিমুলতলি গ্রামে 2 দিন যাবত অনেক আজব আজব ঘটনা ঘটছে। তার উপর আজ আবার আমাবস্যা রে। তুমি কি যে বলো না মা, আমাবস্যার রাত তো কি হয়েছে? আমি কি শিমুলতলি গ্রামে ওই প্রথমবার যাচ্ছি নাকি? হ্যাঁ, তুই খামোখা এত চিন্তা করছো। আমি যাবো আর আসবো, এতটুকু দেরি করবো না। একথা বলে আমি ঘর থেকে বাইরে বের হয়ে হাঁটতে শুরু করলাম। আমার হাতে ছোট্ট একটা টর্চ লাইট ছিল। হাঁটতে হাঁটতে একটা সময় আমি শিমুলতলি গ্রামে পৌঁছে যাই। আমাদের গ্রামের তুলনায় শিমুলতলি গ্রামে আমাবস্যার অন্ধকার একটু বেশিই মনে হচ্ছে। হয়তো গাছপালার ঘনত্বের কারণে আমার এমনটা মনে হচ্ছে। অন্ধকারে পথঘাট কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। ভাগ্যিস হাতে টর্চ লাইটটা এনেছিলাম, তা না হলে আবার বাড়ি ফিরে যেতে হতো। হঠাৎ পানির ঝাপটার আওয়াজ শুনে আমি চমকে উঠলাম। আওয়াজ শুনে মনে হয়েছে অনেক বিশাল কিছু একটা পানিতে আশ্রয় পড়েছে, কিন্তু পুকুরের পানির দিকে তাকিয়ে দেখলাম পানি একদম স্থির হয়ে আছে, একটুও নড়ছে না। এটা কেমন করে সম্ভব? আমি খুব চিন্তায় পড়ে যাই। আর ঠিক তখনই খুব শীতল বাতাসের ঝাপটা আমার কানের পাশ দিয়ে ঘেঁষে যায়। ভয়ে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না, তাই প্রচণ্ড জোরে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে একটা সময় আমি শ্যামলের বাড়ি গিয়ে পৌঁছাই। শ্যামল, শ্যামল, শ্যামল ভাই, বাড়ি আছিস তুই? এই না মেলা এ না আমার গৌরাঙ্গ, তুই তুই আমার বাড়িতে কি করছিস? আমার নোটসগুলো তোর থেকে নিতে ভুলে গিয়েছিলাম, তাই সেগুলোই নিতে এসেছি। ওগুলো তো তুই দিনের বেলাও নিতে পারতি, এই রাতে কেন? কেন রে? আমি কি এর আগে কখনো রাতে তোদের বাড়িতে আসিনি? হ্যাঁ, কিন্তু এখন গ্রামের পরিস্থিতি ভালো না। আচ্ছা তুই দাদা, আমি নোটসগুলো নিয়ে আসছি। এই নে তোর নোটস। এখন তাড়াতাড়ি বাড়ি চলে যা, আমাদের গ্রামে দেরি করিস না, সমস্যা আছে। আমি নোটসগুলো নিয়ে সেখান থেকে এক মুহূর্ত আর দেরি না করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অথচ সে আমাকে একটু বসতেও বলল না, এক গ্লাস পানিও দিল না। কিন্তু শ্যামল তো এমন নির্বোধ নয়,
সেই ছোটবেলা থেকে আমি আর শ্যামল ওই স্কুলে পড়ছি, তারপর ওই একই কলেজে পড়েছি, আর এখন একই বিশ্ববিদ্যালয়ে পড়ছি। ওর মধ্যে আন্তরিকতার তো কোনো কমতি ছিল না। জানি না আজ কি হয়েছে, কি আর করব, এত ভয় পাচ্ছে কেন? ওই তো ও হরি কাকার চায়ের দোকানে আলো জ্বালানো আছে। তাই হরি কাকার হাতে বানানো গরম গরম চা খেয়ে নি, তারপর না হয় বাড়ি ফিরে পড়তে বসবো। শিমুলতলি গ্রামে এসেছি, আর হরি কাকার চা খাবো না তা কি করে হয়? আশেপাশে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারে হরি কাকার চায়ের দোকানে নিভু নিভু আলো জ্বলছে। দোকানে কোনো কাস্টমার দেখা যাচ্ছে না। যতবার এসেছিলাম ততবারই দেখেছি দোকানে মানুষের ভিড় লেগেই থাকতো। আজ হঠাৎ এই গ্রামের মানুষের কি হলো বুঝতেই পারছি না। হরি কাকা, হ্যাঁ, আমি কিছু বলার আগেই দিয়ে দিলে। তুমি তো দেখছি আমার মনের কথাও বুঝতে পারছো। সত্যি হরি কাকা, তোমার চায়ের তো তুলনাই হয় না। তুমি দুনিয়ার সেরা চা বানাও। জানো, আমার মনটা ভীষণ খারাপ ছিল, তোমার বানানো চায়ে চুমুক দিতেই মনটা ভালো হয়ে গেল। আমি খুব তৃপ্তি নিয়ে চায়ের এক কাপে চুমুক দিলাম, কিন্তু এবার আমার মুখে কিছুই এলো না। আমি ভীষণ অবাক হয়ে চায়ের কাপের ভিতরে তাকিয়ে দেখলাম এক ফোঁটাও চা নেই। কি আশ্চর্য, এটা কেমন করে সম্ভব? কাপ ভর্তি তো চা ছিল, আমি তো মাত্র 2 চুমুক খেয়েছি। অবাক হয়ে আমি হরি কাকার দিকে তাকাতেই তিনি মুচকি হেসে আরো এক কাপ চা এগিয়ে দিলেন। নাও, আয়েশ করে খাও। চায়ের কাপ হাতে নিয়ে আবারও এক চুমুক দিতেই মুহূর্তের মধ্যে আমার মন থেকে সব দুশ্চিন্তা আর সংকোচ কেটে গেল। সত্যি হরি কাকা, তোমার হাতে জাদু আছে। তুমি ছাড়া দুনিয়াতে আর অন্য কেউ এত মজার চা বানাতেই পারবে না। আচ্ছা, এই গ্রামের লোকদের কি হয়েছে বলো তো? পথ ঘাট একেবারেই ফাঁকা লাগছে। শ্যামলের বাড়ি যেও রাস্তায় কোনো মানুষের দেখা পেলাম না, আর এখন আসতেও কারো দেখা মিলছে না। কি হয়েছে বলো তো? কি ব্যাপার হরি কাকা, কথা বলছো না কেন? আমি সেই কখন থেকে একা একা বকবক করেই যাচ্ছি, তুমি কিছুই বলছো না। হরি কাকা আমার কোনো কথার জবাব দেয় না। কিছুটা বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। ওনার এমন আচরণ আমার বেশ অদ্ভুত লাগলো। এর আগে তো উনি এত গম্ভীর ছিলেন না। হঠাৎ হাতে থাকা চায়ের কাপে চোখ পড়তেই আমার চোখ যেন ছানা ভরা। কি আশ্চর্য, এবারও চায়ের কাপে চা নেই। কাপে আর মাত্র 1-2 ফোঁটা চা অবশিষ্ট নেই। আমি কি দেখছি? নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। আমি ভীষণ অবাক হয়ে হরি কাকার দিকে তাকালাম। আমি কিছু বলার আগে হরি কাকা আমাকে আরো 1 কাপ চা এগিয়ে দিলেন। আমি চায়ের কাপ হাতে নেওয়ার সাথে সাথে খুব ঝড় বৃষ্টি শুরু হয়। প্রচন্ড বাতাসে আশেপাশে সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, হরি কাকার চায়ের দোকানে কিচ্ছু হচ্ছে না। এমনকি 1 ফোঁটা বৃষ্টি হরি কাকার চায়ের দোকানে পড়ছে না। কিন্তু এ কি করে সম্ভব? হঠাৎ হরি কাকার দিকে আমার চোখ পড়তেই ভয় আমার বুকের ভেতরটা লাফিয়ে উঠল। আমি দেখলাম হরি কাকার চোখ গড়িয়ে রক্ত পড়ছে, মুখে লাল, সারা শরীরে কাটা ছেঁড়া দাগ। হরি কাকা আমার দিকে খুব ভয়ঙ্কর ভাবে তাকিয়ে জোরে জোরে হাসতে লাগলেন। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখার পর ভয় আমার বুকের ভেতরটা পানি শুদ্ধ হয়ে যায়। আমি সেখানে এক মুহূর্ত বসে থাকতে পারলাম না। শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলাম। মুখ দিয়ে ভয়ঙ্কর শব্দ করে হরি কাকা আমার পিছনে পিছনে আসতে লাগলেন। অন্ধকার রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না। আশেপাশে কোনো মানুষের দেখাও নেই,
কোন দিকে যাব বুঝতে পারছি না। প্রচণ্ড ভয়ে হাত পা কাঁপছে, বুকের ভিতরে প্রাণ পাখিরা দগদগ করছে। জানি না প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা। কোথায় পালাবি? তোর পালানোর পথ নেই। উল্টো ঘুরে আমি আরো জোরে জোরে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে একটা সময় আমি দিশেহারা হয়ে যাই, কোন দিকে যাব বুঝতে পারি না। আমার গ্রামে ফিরে যাওয়ার পথ আমি খুঁজে পাচ্ছি না। এদিকে পানির পিপাসায় বুকটা ছটফট করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মনে হচ্ছে যেন বুকের ভিতর থেকে প্রাণবাগিটা এক্ষুনি বেরিয়ে যাবে। আমার প্রচণ্ড মাথা ঘুরতে লাগলো, চোখ দিয়ে আমি ঝাপসা দেখতে লাগলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে আসার পর দেখলাম ভোর হয়ে গেছে, আর শ্যামল আমার পাশে বসে আছে। শ্যামল খুব চিন্তিত হয়ে আমার বলল, ওরাঙ্গ, ওরাঙ্গ, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আমি ঠিক আছি। তুই এখানে এভাবে বলেছিলি কেন? আর অন্য রাতে বাড়ি ফিরে যাচ্ছি কেন? কাকিমা সারা রাত তোর জন্য দুশ্চিন্তা করেছেন। তুই বাড়ি ফিরে যাচ্ছি বলে কাকিমা আমাদের বাড়িতে এসেছিলেন। তাই তো ভোরের আলো ফোটার সাথে সাথে আমি তোকে ঘুরতে বেরিয়েছি। কোথায় ছিলি তুই সারা রাত? তোর থেকে নোটসটা নিয়ে বাড়ি ফেরার পথে আমি হরি কাকার চায়ের দোকানে চা খেতে বসেছিলাম। উনি চায়ের দোকানে তুই চা খেয়েছিস? হ্যাঁ, সেখানে আমি 1-2 কাপ চা খেয়েছি, কিন্তু সেখানে আমার সাথে কী যে হলো। তারপর আমি শ্যামলকে আমার সাথে ঘটে যাওয়া সব খুলে বলি। সব কিছু শুনে শ্যামল খুব অবাক হয়ে বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে বলল, আজ থেকে 5 বছর আগে হরি কাকার চায়ের দোকানে ওনার লাশ পাওয়া গিয়েছে। ওনার পুরো শরীরে কাটা জেরার দাগ ছিল, পুরো দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল। কে বা কারা ওনাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। ওনার লাশে যে করার আগেই লাশ ওনাও হয়ে গিয়েছে। তারপর থেকে প্রায় প্রতি রাতেই গ্রামে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তাই ভয়ে গ্রামের লোকজন রাতে আর বাড়ির বাইরে বের হয় না। ভগবানের কৃপায় তোর কোনো বড় ক্ষতি হয়নি। শ্যামলের কথা শুনে ভয় আমার গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল। গত রাতে আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি। মনে মনে ভগবানকে ধন্যবাদ জানিয়ে আমি বাড়ি ফিরে যাই। রাত আনুমানিক 2:45। অন্য দিনের চেয়ে আজ মনে হয় একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করলাম। অন্যদিন 3টে বেজে যায় দোকান বন্ধ করতে করতে। আমি হরিদাস, পেশায় একজন কাপড় ব্যবসায়ী। বাজারে আমার একটা ছোট্ট শাড়ির দোকান আছে। রাত 9-10টায় বাজারে সব দোকান বন্ধ হয়ে গেলেও আমি আমার দোকান খোলা রাখি। এর কারণ খুবই ব্যক্তিগত। 2 বছর কর্মচারী দিয়ে কাজ করিয়েছি আর নিজে বাড়িতে বসে আরাম, ফলে ব্যবসায় লালবাতি জ্বলে গিয়েছিল। এই 2 বছরে পথে বসার মতো অবস্থা হয়েছিল। তাই সব কর্মচারীকে ছাঁটাই করে দিয়ে নিজেই দোকানের দেখাশোনা করছি। এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। একজন কর্মচারী রেখেছি, তাকে সন্ধ্যার পরেই ছুটি দিয়ে দেই। দোকান বন্ধ করে দোকানের হিসাব নিকাশ সামলাতে হয়। বাড়িতে আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে। তারা রাত বিরাতে হঠাৎ কান্না করে অস্থির করে তোলে। ঠিকমতো হিসাব করা যায় না, আর তাই মধ্যরাত অবধি দোকানেই থেকে যায়। আজ 6টা মাস থেকে এভাবেই চলছে আমার কাজ। প্রতিদিনের মতো নির্জন এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি। হঠাৎ গ্রামের মাছ বাজারের কাছে আসতেই একটা কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালাম। মাছ নিয়ে নেব, মাছ, ইলিশ মাছ এনেছি, মাছ নিয়ে যান। আমি কান খাড়া করে বাজার থেকে ভেসে আসা কণ্ঠস্বর শোনার চেষ্টা করি। এত রাতে বাজারে মাছ বিক্রি করছে কে?
আগে শুনেছিলাম রাতের বেলা বাজারে সবকিছু সস্তা সস্তা দিয়ে দেয়, কিন্তু এখন তো ভোর রাত, এই রাতে বাজারে কেউ মাছ বিক্রি করছে, এটা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছে। তাও আবার ইলিশ মাছ। বাজারের ভিতর গিয়ে দেখি তো। বাজারের ভিতরে গিয়ে আমি কাউকেই দেখতে পাই না। নীরব নিস্তব্ধ বাজার, একটা জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। তাহলে মাছ নিয়ে হাঁকডাক কে করছে শুনি? তাহলে কি আমি ভুল শুনেছি? হতে পারে আজকাল কাজের চাপে মনটা বড় বেখেয়ালি হয়ে আছে। কোথাও ঘুরে আসলে মনে হয় ভালো হবে। বেড়াতে গেলে আবার দোকান বন্ধ রাখতে হবে, এই চিন্তায় আবার কোথাও যাওয়া হয় না। মনের ভুল ভেবে বাজার থেকে বের হয়ে গায়ের পথ ধরে আবার হাঁটা শুরু করি। বাড়িতে গিন্নি আমার পথ চেয়ে আছে। সকাল 8টায় আমি আমার দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কর্মচারীদের বিদায় করায় বিশ্রাম খুব কম করা হয় আমার। এ নিয়ে গিন্নি অনেক কথা শোনান। দিন দিন নাকি আমি অনেক কিপটে হয়ে যাচ্ছি। কাজের চাপে ঠিকমতো ঘুমানো খাওয়া দাওয়া এসব করছি না। কয়েকজন কর্মচারী রেখে তাদের দোকানের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য গিন্নি রোজ কানের কাছে জ্ঞান জ্ঞান করে। কর্মচারী রাখলে যে পরে দোকান বেচে পালাতে হবে সেটা তাকে বোঝানো যায় না। এখন শান্তিতে দুবেলা দুমুঠো খেতে পারছি, এটাই তার সহ্য হচ্ছে না। কেমন আছো হরিদাস? আপনার আশীর্বাদে ভালোই আছি মাস্টার মশাই। আমি মেয়েকে নিয়ে তোমার শাড়ির দোকানে যাবো ভাবছিলাম। হ্যাঁ বেশ তো, মেয়ের বিয়ে ঠিক হয়েছে মনে হয়। হ্যাঁ, আজই কথা ভাগাভাগি হয়েছে, তাই বিয়ে শাড়ি কেনার জন্য তোমার দোকানে যাবো ভাবছি। হ্যাঁ বেশ তো, আসুন না, আপনার মেয়ের জন্য আমি অনেক ভালো একটা শাড়ি দেখাবো। হ্যাঁ তাই নাকি? ঠিক আছে বাবা। রোজকার মতো দোকানের হিসাব ঠিকঠাক করে দোকান বন্ধ করে সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজ ভালোই বিক্রি হয়েছে। আতিক মাস্টার একাই 10টা শাড়ি নিয়েছে। আতিক মাস্টারের কাছে প্রাইমারি স্কুলে পড়তাম। লোকটা বড়ই ভালো মানুষ, আর তার শাড়ির দামও অনেকটাও কম রেখেছি। মনটা আজ অন্য দিনের তুলনায় বেশ ভালো। 1 বছরের দোকানের লাভ বেশি হলে এবার বাড়ির কাজ ধরব। পাকা বাড়ি করার ইচ্ছা আমার বহুদিনের। আকাশ কুসুম চিন্তাভাবনা করতে করতে আমি বাজারের কাছে চলে এলাম। আর তখনই সামনে তাকিয়ে হঠাৎ আমার গা ছমছম করলো। আমার সাইকেলের সামনে একটা বড় সড়ো গাছ পড়ে আছে। রাস্তার মাঝখান থেকে গাছটা কে ফেলে রেখেছে? আজ তো কোনো রকম ঝড় বৃষ্টি হয়নি, তাহলে এই গাছ রাস্তায় এলো কি করে? এ চোরের কাজ নয় তো? হয়তো এখানে কোথাও ঘাপটি মেরে বসে আছে। আমি সাইকেল নিয়ে হাঁটা শুরু করি। আর তখনই গত রাতের মতো কণ্ঠস্বর শুনতে পাই, একটা কর্কশ কণ্ঠস্বর। মাছ নেবে মাছ? ভোর রাতের ইলিশ মাছ, মাছ নেবে মাছ? আজও ঠিক বাজারের ভিতর থেকে মাছ বিক্রেতার হাঁক ডাক শুনতে পেলাম। আবার কেমন যেন খটকা লাগছে। পরপর 2 দিন তো আমি ভুল শুনবো না। বাজারের ভিতর গিয়ে দেখি তো। সাইকেল নিয়ে হেঁটে হেঁটে আমি বাজারের ভিতরে চলে এলাম। কাছে যেতেই দেখতে পেলাম একটা লোক সামনে কিছু মাছ নিয়ে বসে আছে। মাছগুলোর দিকে ভালো করে তাকাতেই আমার চোখ চকচক করে উঠল। এ তো দেখছি ইলিশ মাছ। কি আজব ব্যাপার, ভোর রাতে নির্জনেই বাজার ইলিশ মাছ বিক্রি হচ্ছে। ইলিশ দেখে জিভে জল চলে এলো। বহুদিন ইলিশ খাই না। এই ইলিশ বাড়িতে নিয়ে গেলে গিন্নি অনেক খুশি হবে। এত রাতে মাছ নিয়ে বসে আছে, নিশ্চয়ই বেচারার বিক্রি হয়নি সারাদিন।
হবে কি করে? আকাশ ছোঁয়া দাম চাইলে তো সাধারণ মানুষের আর কেনার সামর্থ্যই থাকে না। এত রাতে মাছ বিক্রি করছেন চাচা, তাও আবার ইলিশ মাছ? ও রাইতেই তো মাছ বেচা মজা। তাই নাকি? ইলিশ কত করে? মনে হচ্ছে পচা মাছ। না না, পচা না, একদম টাটকা, একটু আগে ধরে আনছি। দেখুন চাচা, মিথ্যা বলবেন না। এত রাতে মাছ ধরে বিক্রি করছেন, এটা বিশ্বাস করার মতো নয়। কম করে কত পারবেন সেটা বলুন। দামে মিললে আপনার থেকে আমি মাছ কয়েকটা নিব। এই মাছের অনেক দাম, দেখতেছ না, একদম টাটকা। মাছ বিক্রেতার কথা আসলে সত্যি, মাছগুলো একদম ফ্রেশ মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে চাচা, দাম বলুন। এই মাছ নিতে হলে তো আর জীবন দিতে হবে। মাছ বিক্রেতার কথায় মুহূর্তে আমার চোখে মুখে বিস্ময় আবার ভয় ফুটে ওঠে। মানে জীবন দিতে হবে মানে? মানে তুই আজকে বাড়ি ফিরতে পারবি না, তোরে আমি অনেকদিন থাকা ধরার চেষ্টা করতেছি। কি বলছেন চাচা আপনি? মাছ নিবি না? ইলিশ মাছ? না না, আমার মাছের দরকার নেই, আমি চাই। আজকে তুই যেতে পারবি না, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। মাছ বিক্রেতার কথায় আমার প্রচন্ড ভয় হতে শুরু করে। মনে হচ্ছে যেন আমি খুব বাজে কিছুর খপ্পরে পড়ে গেছি। তার হাত থেকে আজ আর নিস্তার নেই। নে ইলিশ মাছ নে, তুই মাছ খাবি, আমি দেখবো তোকে। মাছ বিক্রেতার এমন হাসির শব্দ আমার বুকে হাতুড়ি পিটার মতো শব্দ শোনাচ্ছিল। কি ভয়ঙ্কর সে হাসি! মুহূর্তেই মাছ বিক্রেতা ভয়ঙ্কর রূপ ধারণ করল। সারা শরীর কাঁটা দিয়ে উঠল আমার। কি ভয়ানক চাহনি! চোখগুলো টকটকে লাল, বড় বড় ধারালো দাঁত, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ভয়ঙ্কর এই রূপ দেখে আমার মূর্ছা যাওয়ার মতো অবস্থা। ভয়ে আমি চিন্তা শক্তি হারিয়ে ফেলছি। কি করব বুঝতে পারছি না। পাগুলো যেন মাটির সাথে আটকে আছে, নড়বার শক্তিটুকু নেই। এই বাজারে প্রতি রাইতে মাছ বিক্রি করি, টাটকা মাছ, ইলিশ মাছ। ইলিশের ঘ্রাণে যে একবার আমার দোকানে আসে, তার প্রাণ আমার হাতেই যায়। তুইও মরবি না, আমি মরতে চাই না, যেতে দাও আমায়। ভয়ে আমি সাইকেল ফেলে রেখে দৌড়ে পালাই। যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে। পেছন পেছন ভয়ঙ্কর চেহারার অশরীরীটাও ছুটে আসছে। এ যেন আমাকে আর ছাড়বে না। দৌড়াতে দৌড়াতে আমি আমার বাড়ির আঙ্গিনায় এসে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আর কিছুই মনে নেই। সকালে চোখ মেলে আমি নিজেকে আমার বাড়ির খাটে আবিষ্কার করি। রাতের ঘটনা সব আমার মনে পড়তে থাকে। মুহূর্তে আমার শরীর শিউরে উঠে রাতের ঘটনা মনে করে। আমি আমার বউকে আরেক মুরব্বীকে সব ঘটনা খুলে বলি। হ্যাঁ, প্রায় ভোর রাতে ওই মাছ বাজারে মাছ নিয়ে একটা বুড়ো লোক বসে। ওই বুড়ো লোকটার নাম কিরণ। কিরণ দা আজ থেকে 6 মাস আগে ওই বাজারেই মারা যায়। কি করে মারা যায় লোকটা? শুনেছি বাজারে এক লোকের সাথে তার খুবই দ্বন্দ্ব হয়, আর তাই রাগের মাথায় নিজের গলায় ছুরি বসিয়ে দেয়। কি মর্মান্তিক মৃত্যু রে ভাই! হ্যাঁ, তারপর থেকে প্রায় মানুষ ভোর রাতে বাজারের রাস্তা দিয়ে হাঁটলে মাছ বিক্রির হাক ডাক শুনে। যারা সে ডাক শুনে বাজারে যায় তারাই কিরণদার হাতে প্রাণ হারায়। এই জন্যই তোমায় বলি, রাত বিরাতে বাইরে থেকো না। গ্রামের অবস্থা ভালো না। ভোর রাতে ভূত পেত্তারা উৎপেতে থাকে। তুমি তো আমার কোনো কথাই শোনো না। এখন শুনবো বউ, তোমার কথা না শুনে বড্ড ভুল করে ফেলেছি। আরেকটু হলে আমার প্রাণ হারাতাম প্রেতাত্মার হাতে। রাতের ঘটনা আমি কখনোই ভুলতে পারবো না। ভয় ও আতঙ্কে 7টা দিন আমি জ্বরে কাতরাতে থাকি। সুস্থ হওয়ার পর আমি
বিকাল হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে বাড়ি চলে আসি। রাতের বেলা ভুলেও ওই মাছ বাজারের আশেপাশেও আমি যাইনি। আমার মনে হয় কিরণদা এখন ইলিশ মাছ সামনে নিয়ে আমার অপেক্ষায় আছে। সেদিন রাতে আমাকে মারতে না পারার ক্ষোভ তার ভিতর এখনো আছে।